নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। হামিদপুর আলহেরা কলেজে অনলাইনের মাধ্যমে যে উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্রের প্রথম বর্ষের যে ক্লাসে তোমরা যারা যুক্ত হয়েছো এবং যারা পরবর্তীতে যুক্ত হবে, তোমাদের সবাইকে সুস্বাগতম এবং লাল গোলাপ শুভেচ্ছা। তো আজ আমরা আলহেরা পরিবার সহ বিশ্বের সকল মানুষ কোভিড-19 অবরুদ্ধ হয়ে পড়েছি। তবুও জীবন তো আর থেমে থাকে না, জীবন চলে জীবনের নিয়মে। তোমাদের দীর্ঘ বিরতি ও স্থবির পড়ালেখায় গতির সঞ্চার ও অনুর্বর মস্তিষ্ককে শানিত করার জন্য আমাদের এই ক্লাসের আয়োজন। আর সেটা অন্তর্জাল বা ইন্টারনেটের মাধ্যমেই সম্ভব হচ্ছে। সঙ্গত কারণেই আমরা ইন্টারনেট মহাশয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডিজিটাল বাংলাদেশের রূপকার গণতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ জানাচ্ছি শিক্ষামন্ত্রী সহ শিক্ষা মন্ত্রণালয়কে। আমরা আরো ধন্যবাদ জানাই বা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের আজকে যারা আমাদের আলহেরা কলেজের আয়োজক কমিটি এবং উপাধ্যক্ষ অধ্যক্ষ মহোদয় সহ। তো অধ্যক্ষ মহোদয় স্যারের কর্ম উদ্দীপনা, সঠিক ও সাহসী দিক নির্দেশনায় আমরা শিক্ষকরা হয়ে উঠেছি কর্মচঞ্চল। স্যারের আগামীর অগ্রযাত্রা আরো মসৃণ ও শুভময় হোক সে কামনা নিরন্তর। আমি সরেন্দ্রনাথ মণ্ডল, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হামিদপুর আলহেরা কলেজ। রুটিনে আমার নাম থাকবে বা অনলাইনে SN মণ্ডল, তোমরা সেটা দেখবে। ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, 1997 সালে বিবাহ করেছি খুলনাতে। সেই থেকে এখন অবধি একটি বউ ও একটি কন্যা সন্তান। কন্যা সন্তানটি খুলনা মেডিকেল কলেজে MBBS অধ্যয়নরত। আমার সহধর্মিনী সরকারি চাকরিজীবী, বাংলাদেশ ডাক বিভাগে কর্মরত আছে। 2000 সাল থেকে অদ্যাবধি এই 20 বছর আমি যশোর খুলনা যাতায়াত করছি। আমি খুলনাতে থাকি। আমার গ্রামের বাড়ি যশোর মনিরামপুর। তো আমরা এই মোটামুটি আমার সংক্ষিপ্ত পরিচিতি। আমরা এখানে অলরেডি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। স্বাগতম আলহেরা কলেজ শ্রেণী একাদশ। নতুন একাদশ শ্রেণীতে পুরাতন আর একটা আছে, যাদেরকে আমরা পুরাতন একাদশ শ্রেণী হিসেবে বলছি। অর্থনীতি প্রথম পত্র, সরেন্দ্রনাথ মণ্ডল, সহকারী অধ্যাপক, অর্থনীতি। আমার এই মোটামুটি পরিস্থিতি। তো আজকে আমরা প্রথমে বইয়ের রেফারেন্সে যাব, কি বই আমরা কিনবো সেটা। তো তার আগে আমি একটা কথা লিখেছি, তোমাদের দেখা জানা দরকার। আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেইল। আনলেস মানে যদি না, ইউ স্টাডি তুমি অধ্যয়ন করো, ইউ উইল ফেইল তবে তুমি ফেল করবে। তো এইটা আমরা যে যে সাবজেক্টই পড়ি না কেন আমাদের মনে রাখতে হবে, অধ্যয়ন ছাত্রনাং অধ্যয়নাং তপ, অর্থাৎ ছাত্রদের অধ্যয়ন ছাড়া কোনো গতি নাই। সেই জন্যে তোমাদেরকে আজকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়েই শুরু করেছি এবং তোমরা আগামীতে
তো যেটা বলছিলাম যে আমি প্রথমে বইয়ের রেফারেন্স কি কি বই কিনতে হবে সেই বিষয়টা দিয়ে আমরা আজকে প্রথমে আলোচনা করব। যেহেতু আমার সংক্ষিপ্ত পরিস্থিতি দিছি, এই মুহূর্তে তোমাদের পরিচয় নেওয়া সম্ভব হচ্ছে না, পরবর্তীতে কলেজ খুললে সেটা সম্ভব হবে। তো বইয়ের রেফারেন্স সেটা হচ্ছে অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র। এটা অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র রণজিৎ কুমার নাথ 1 নম্বরে আছে। 2 নম্বরে অর্থনীতি প্রথম পত্র এবং অর্থনীতি দ্বিতীয় পত্র আনন্দমোহন বিশ্বাস। 3 নম্বরে অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র প্রফেসর মোহাম্মদ সরওয়ার্দী ও দিলারা আরজু। আর একটা 4 নম্বর আছে অর্থনীতি প্রথম পত্র এবং অর্থনীতি দ্বিতীয় পত্র প্রফেসর মোস্তাফিজুর রহমান। অর্থনীতি প্রথম দ্বিতীয় পত্র মাসুম আলী ও নুরুল আলম। 6 নম্বরে অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র কামাল বাহেজ। 7 নম্বরে এটা লেকচারের নরোত্তম রায়, অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্র। এটা উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের আমরা সিলেবাস অনুযায়ী ফার্স্ট ইয়ারে 2টো পেপারই পড়ানো হয়। দেখা যাচ্ছে 6টা চ্যাপ্টার প্রথম পরীক্ষায় আসে, তার 4টে হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট 2টো এরকম। তো সেই কারণে তোমাদেরকে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কিনতে হবে। তো এই মুহূর্তে আগে ফার্স্ট পার্ট কিনলে হবে, এবং ফার্স্ট পার্ট কেনার সময় কমপক্ষে প্রথম বইটা এবং সেই সাথে অন্য যে কোনো আরেকটি বই, 2টি বই হলে এনাফ। তো রণজিৎ কুমার নাথ সবচেয়ে টপ লেভেলের বই, এটা তোমরা কেনার চেষ্টা করবে। এবার আসি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে পরীক্ষাতে যে 2টো পেপার আছে, সেই 2টো পেপারে ফার্স্ট পেপার 10টি চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারেও 10টি চ্যাপ্টার। তো এই 10টি চ্যাপ্টার থেকে 11টি সিকিউ প্রশ্ন হয়, সৃজনশীল প্রশ্ন 11টি থাকে। সেখান থেকে তোমরা লিখবে হচ্ছে 7টি এবং প্রতিটি প্রশ্নের মান 10। তোমরা ইতিমধ্যে শিখে আসছো যে সিকিউতে কতে জ্ঞানমূলকে 1 নম্বর থাকে, খতে 2 নম্বর, গতে 3 নম্বর এবং ঘতে 4 নম্বর। তো সেই মিলাই হচ্ছে 10 নম্বর, প্রতিটি প্রশ্নে 10 নম্বর। তো 7টি প্রশ্নে 7 10 70 নম্বর। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে 2 ঘন্টা। বাকি 30 মিনিটে 30টি অবজেক্টিভ এমসিকিউ, 30টি অবজেক্টিভে প্রতিটি এমসিকিউতে 1 মার্ক এবং 30 মার্ক। তো তোমরা সেটা 30 মিনিটে শেষ করতে হবে। মোট 3 ঘন্টার পরীক্ষা। তো আমরা মোটামুটি এখানে নম্বর বন্টন করেও দেখাইছি যে 11টির ভিতর 7টি থাকবে, 7 গুণ 10 70 নম্বর। এমসিকিউ 30টি থাকবে, 30 গুণ 1 30 নম্বর এবং সময় 30 মিনিট। তো আমরা মোটামুটি বইয়ের রেফারেন্স শেষ করলাম। আমরা যেহেতু অর্থনীতি প্রথম দিন আমরা 2 বছর ধরে অর্থনীতি পড়ব, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, সঙ্গত কারণেই আমাদের অর্থনীতি কাকে বলে এটা আমাদের শিখতে হবে, জানতে হবে। আমরা যারা অর্থনীতি নিয়ে এই 2 বছর লেখাপড়া করব এবং পরবর্তীতে যারা অনার্স করবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যখানে, সেটা তো পরের কথা। তো আমরা এই জন্য আমরা অর্থনীতির সংজ্ঞা বলার আগে অর্থনীতির জনক কে সেটা আমরা জানার চেষ্টা করব। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ বলা হয়। অ্যাডাম স্মিথ হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, এবং এই ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যাল এই বিষয়টা আমরা পরে বলবো। তাহলে অ্যাডাম স্মিথের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা আমরা দেওয়ার চেষ্টা করব। অর্থনীতি হলো এমন একটা বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি এবং তার কারণ অনুসন্ধান করে। অ্যাডাম স্মিথের কথা, আমার কথা নয়। অ্যাডাম স্মিথ বলছে অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি এবং তার কারণ অনুসন্ধান করে, সেইটাকে অর্থনীতি বলে। আমরা এরকম একটা কথা বলতে পারলেও হবে যে পথে ঘাটে কেউ দেখা হলো যে তুমি কি পড়ো, তো ইন্টারমিডিয়েট পড়ি, তোমার কি সাবজেক্ট আছে, ইকোনমিক্স আছে, তো ইকোনমিক্স কাকে বলে? তো কিছু না বলতে পারলো এরকম যে অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা জাতিসমূহের
সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে, আমরা এমন একটি বলতে পারি। এটা অ্যাডাম স্মিথের কথা। তো আমরা এই সংজ্ঞাটা খুব গ্রহণযোগ্য একটা সংজ্ঞা না, তবুও প্রথম দিকে অ্যাডাম স্মিথ প্রথম এই সংজ্ঞাটা দিয়েছিল। পরবর্তীতে নিও ক্লাসিক্যাল বলে অধ্যাপক মার্শাল উনি একটা সংজ্ঞা দিয়েছে যে অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান কি যা সম্পদের প্রকৃতি এবং তার কারণ অনুসন্ধান করে। এটা বললাম যে অ্যাডাম স্মিথ বলেছে। আর অধ্যাপক মার্শাল বলছে অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী পর্যালোচনা করে। অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী পর্যালোচনা করে, তাকে অর্থনীতি বলে। প্রথমে আমরা আবার বলি, অ্যাডাম স্মিথ বলছে অর্থনীতি এমন একটা বিজ্ঞান যা জাতিসংঘের সম্পদের প্রকৃতি এবং তার কারণ অনুসন্ধান করে। দ্বিতীয়ত বলছি যে নিও ক্লাসিক্যাল অর্থনীতি অধ্যাপক মার্শালকে বোঝায়। মার্শাল বলছে অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা মানে কি বলছিলাম, যা অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা দৈনন্দিন জীবনে মানুষের সাধারণ কার্যাবলী পর্যালোচনা করে। এরপরে আমরা আধুনিক অর্থনীতিবিদ বলি হচ্ছে এল রবিন্সকে। তো এই এল রবিন্স যে সংজ্ঞাটি দিয়েছে সেটা একটা গ্রহণযোগ্য সংজ্ঞা। এই গ্রহণযোগ্য সংজ্ঞাটি আমাদের সবার জানতে হবে, সেটা ইংরেজিতে অথবা বাংলায়। তো আমরা বাংলায় বলি অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা কি বলে অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে, যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সম্পর্ক বিষয়ক মানব আচরণ সম্পর্কে আলোচনা করে, তাকে আমরা অর্থনীতি বলবো। এটা এল রবিন্সের কথা, উনি এটা বলেছেন। এবং এটা যেহেতু এল রবিন্স হচ্ছে আধুনিক অর্থনীতিবিদ, আমি আধুনিক অর্থনীতিবিদ এল রবিন্সের সংজ্ঞাটা আর একবার পুনরাবৃত্তি করি। অর্থনীতি হলো এমন একটা বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সম্পর্ক বিষয়ক মানব আচরণ সম্পর্কে আলোচনা করে, সেটাকে বলবো অর্থনীতি। তো আমরা তিনজন অর্থনীতিবিদের সংজ্ঞা আলোচনা করলাম। এখন এটা ইংরেজিতে আমরা যদি কোটেশনে বলি যে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি, এই এল রবিন্সের সংজ্ঞাটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইকোনমিক্স ইজ এ সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন এন্ডস অ্যান্ড স্কেয়ার্স মিনস হুইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস। এটা হচ্ছে ওই বাংলার ইংরেজিতে এই উনি লিখেছেন। এবং উনি দি নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স এই গ্রন্থে উনি এই সংজ্ঞাটা প্রকাশ করেছিলেন, যেটা আমি ইংরেজি এবং বাংলায় বললাম। এখন আমরা যেহেতু আমরা দীর্ঘদিন বিভিন্ন চ্যাপ্টার, যেটা আমি দ্বিতীয় চ্যাপ্টার আজকেই শুরু করব, সেটা হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই বিষয়টা আমাদের বিভাগীয় প্রধান আব্দুল হাকাম স্যার উনি আলোচনা করবেন। তো আমি দ্বিতীয় অধ্যায়ে যাব। দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার আগে আমাদের কিছু মৌলিক বিষয় যা ইকোনমিক্স পড়তে গেলে আমাদের সবাই জানা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমি খুব সংক্ষেপে বলে যাব, যেটা আর পরে সময় হবে না বলার। তো সেটা হচ্ছে কি, আমরা ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়টা পড়ার আগে আমরা কিছু বিষয়, সেটা এরকম বলতে পারি যে সাম বেসিক কনসেপ্টস অফ ইকোনমিক্স, অর্থাৎ অর্থনীতির কিছু মৌলিক ধারণা। তো আমরা প্রথমে সেটা একটা দেখাই যে অর্থনীতির মৌলিক ধারণার ভিতরে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ওয়ান্টস হচ্ছে অভাব। মানুষের প্রয়োজন মেটাতে পারে বা প্রয়োজন মেটাতে সক্ষম এইরূপ বস্তুগত অবস্তুগত দ্রব্য সামগ্রী পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে ওয়ান্টস বা অভাব বলে। আসলে অভাব কাকে বলে তোমরা সবাই জানো। অভাব মানে চাহিদা, মানে না খেয়ে থাকা। কিন্তু অর্থনীতিতে সংজ্ঞায়িত করা একটু কঠিন বিষয়, এবং সেটা ওই একজন স্যারের কথা আমি প্রায় বলি যে উনি দীর্ঘদিন ইংলিশ মিডিয়ামে পড়ার ফলে বাংলা অনেক কথা ভুলে গেছে। তো ওই প্লেন মানে সমতল, তা উনি ইংরেজিতে পড়েছে প্লেন বলছে, আর হাত ধরছে এরকম হাত।
যে প্লেন মানে এই তোমরা বুঝলে না, প্লেন মানে প্লেন। আসলে ওটা সমতল কথাটা ওনার মেমোরি লস করছে, ওনার মেমোরিতে আসছে না, সেই জন্য হাত ঘষছে আর বলছে এই ছেলে বুঝো না, তুমি জানো না প্লেন মানে প্লেন। প্লেন মানে তোমাকে বলতে বলছে, তুমি দেখাচ্ছে বলছো না সমতল। তুমি যদি বলে দাও, তুমি স্টুডেন্ট, যে স্যার ওটা প্লেন মানে সমতল, তাহলে খুশি হয়, বা স্যারের মাথায় ওই সময় আসছে না। সংজ্ঞাত কারণেই আমাদের অর্থনীতিতে এরকম যে বিষয়গুলো আছে সংজ্ঞায়িত করা একটু কঠিন, কিন্তু সেটাকে আমরা সহজেই আমাদের এই সংজ্ঞাগুলো জানতে হবে। এই জন্যে আমরা অভাব কাকে বলে বললাম, যে মানুষের প্রয়োজন মেটাতে পারে বা প্রয়োজন মেটাতে সক্ষম এইরূপ বস্তুগত অবস্থাগত দ্রব্য সামগ্রী পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে আমরা অভাব বলবো। এরপরে উপযোগ, আর একটা বিষয় ইউটিলিটি। ইউটিলিটি হচ্ছে উপযোগ। তো উপযোগ কাকে বলে? উপযোগ হচ্ছে কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। আমরা সংক্ষেপে এরকম বলতে পারি, কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। তো সেটাকে আরো একটু সুন্দর সংজ্ঞা কোন একজন অর্থনীতিবিদ বলেছে, উপযোগ বলতে বোঝায় কোন দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব মিটাতে সক্ষম বা অভাব পূরণ করতে পারে, সেটাকে উপযোগ বলে। এরপরে আমরা আরেকটা বিষয় জানবো, কনজাম্পশন মানে ভোগ। কনজাম্পশন মানে ভোগ। অর্থনীতিতে ভোগ কাকে বলে? অর্থনীতিতে যেটা আমরা বলবো যে ভোগ বলতে বোঝায় ব্যবহারের মাধ্যমে কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। ব্যবহারের মাধ্যমে কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে, এবং সেটা ইংরেজিতে বলে কনজাম্পশন। এরকম আরো একটা বিষয় আছে সঞ্চয়, সেভিংস, SAVINGS, সেভিংস মানে সঞ্চয়। তো এই সঞ্চয় কাকে বলে? মানুষ তার আয়ের যে অংশ বর্তমানে ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে, সেটাকে আমরা বলবো সঞ্চয়। এরকম আর একটা বিষয় আছে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। বিনিয়োগ কাকে বলে? বিনিয়োগ একটা নির্দিষ্ট সময়ে কোন দেশে বর্তমান মজুদ মূলধন ও যন্ত্রপাতির সাথে যে অতিরিক্ত মূলধন ও যন্ত্রপাতি সংযোজিত হয় তাকে বিনিয়োগ বলে। বিনিয়োগ কি? বিনিয়োগ হচ্ছে একটা নির্দিষ্ট সময় কোন দেশে বর্তমান মজুদ মূলধনের সাথে যে অতিরিক্ত মূলধন সংযোজিত হয় তাকে বিনিয়োগ বলে। আরেকটু ক্লিয়ার করে বললে যে বিনিয়োগ বলতে নতুন মূলধন সৃষ্টিকে বোঝায়। নতুন মূলধন সৃষ্টির জন্য ব্যবসা বাণিজ্যে অর্থ খাটানো বা লগ্নি করা, অর্থ লগ্নি করা, এই লগ্নিকৃত অর্থকেই আমরা বিনিয়োগ বলি। তো আমরা বিনিয়োগের সংজ্ঞা জানলাম। এরপরে আমরা আরেকটা বিষয় জানবো যে ওয়েলথ বা সম্পদ। হেলথ ইজ ওয়েলথ, WEALTH, ওয়েলথ মানে সম্পদ। এই সম্পদ কাকে বলে? আমরা সম্পদ মানে সম্পদ, বুঝলে না, মানে সম্পদ, কিন্তু আসলে এটা মানে কিভাবে সংজ্ঞায়িত করতে হবে অর্থনীতি, সেটা এই জন্যই পড়া লাগে, এবং সেই সংজ্ঞাটা জানার জন্য আমাদেরকে প্রথমে আমি এই বিষয়টা বলছিলাম যে পরবর্তীতে আর আলোচনা করার সময় হবে না, সেই জন্য আজকে বলছি। তো সম্পদ কাকে বলে? যে সমস্ত দ্রব্যের উপযোগ আছে ও যোগান সীমাবদ্ধ বা অপ্রচুর বলে, অপ্রচুর বা সীমাবদ্ধ, যোগান সীমাবদ্ধ, এবং যা বাহ্যিক ও হস্তান্তর যোগ্য ও যার বিনিময় মূল্য আছে তাকেই আমরা সম্পদ বলবো। সম্পদ কাকে বলে? আমি আবার বলছি, যে সমস্ত দ্রব্যের উপযোগ আছে ও যোগান অপ্রচুর বা সীমাবদ্ধ, এবং যার বাহ্যিকতা আছে বা দেখা যায়, এবং সেটা হস্তান্তর করা যায়, হস্তান্তর যোগ্যতা আছে, এবং তার বিনিময় মূল্য আছে। এইটার বিনিময়ে এইটার একটা মূল্য আছে, এইটার একটা মূল্য আছে, বিনিময় করলে সেইটার দাম কত, এইটার দাম কত, সেই দাম হিসাব করে বিনিময় করা যায়। এই জন্য বিনিময় মূল্য থাকতে হবে, তাহলে
এই 4-5টা বৈশিষ্ট্যের আলোকে আমরা সম্পদ কাকে বলে সেটা বলতে পারবো। এমনি করে আমাদের আরো দাম কাকে বলে, তারপরে যেটা বলছিলাম যে ভোগ অপেক্ষক কাকে বলে, চাহিদা অপেক্ষক কাকে বলে, চাহিদা কাকে বলে, এগুলো আমরা এই ভোক্তা ও উৎপাদকের আচরণ এই চ্যাপ্টারে আমরা পড়াবো। এবং এখানে আমাদের প্রথম যে বিষয়টা আছে আজকে আমরা সেটা আলোচনা করে আমরা শেষ পর্যায়ে চলে যাব। সেটা হচ্ছে কি যে ব্যবহার, এটা হচ্ছে কনজিউমার, CONSUM, কনজিউমার এম ফিড consumers and PRODUCER producers, BEHAVIOUR behavior, consumers and producers behavior, ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই চ্যাপ্টারটা প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার, এটা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমাদের প্রথমে যে বিষয়টা আছে আমি একটু আগে আলোচনাও করেছি, সেটা হচ্ছে যে উপযোগ। উপযোগ কাকে বলে এই বিষয়টা আমাদের জানতে হবে। উপযোগ হচ্ছে, আমরা একটু আগে বলেছি যে উপযোগ হলো কোন দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে বা অভাব মেটাতে সক্ষম, সেটাকে আমরা বললাম উপযোগ বলে। এখন এই উপযোগকে কতগুলো ভাগে ভাগ করেছে, যেরকম প্রারম্ভিক বা প্রাথমিক উপযোগ, মোট উপযোগ, আর হচ্ছে প্রান্তিক উপযোগ। তো আমরা প্রাইমারি যে ইউটিলিটি, প্রাথমিক উপযোগ, কোন একটা দ্রব্য যদি আমরা প্রথমে যে এককটি, আপেল, আপেলের প্রথম আপেলটি যে সময় আমরা ক্রয় করলাম বা খেলাম, এই প্রাথমিক অবস্থা থেকে একটা উপযোগ হয়, সেটাকে বলছে যে কোন একটা দ্রব্যের প্রাথমিক একক ক্রয় করবার ফলে তা থেকে যে উপযোগ পাওয়া যায় তাকে বলছে যে প্রাথমিক উপযোগ বা প্রারম্ভিক উপযোগ। কিন্তু এর পরবর্তীতে যেটা আছে মোট উপযোগ, টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি হচ্ছে মোট উপযোগ। মোট উপযোগ হচ্ছে কাকে বলে, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, আমরা এরকম বলতে পারি কোন নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা কোন একটি দ্রব্যের বা সেবার যে বিভিন্ন একক ভোগ করে তা থেকে যে মোট উপযোগ পায়। বিভিন্ন একক, একটা দ্রব্য মানে কমলা বা আপেল একটি দ্রব্য, প্রথম একটি কমলা খেলো, দ্বিতীয় আর একটি কমলা খেলো, তাহলে এই যে বিভিন্ন একক ক্রয় করতেছে এবং সেটা ভোগ করার ফলে তার থেকে যে মোট উপযোগ পাচ্ছে, প্রথমটার থেকে একটা উপযোগ পেয়েছে, দ্বিতীয়টার থেকে একটা পেয়েছে, তৃতীয়টার থেকে, এই তাদের সমষ্টিকে বলছে মোট উপযোগ বলে। তাহলে আমরা আবার একটু বলি সংজ্ঞাটা কিভাবে বলবো, যে কোনো নির্দিষ্ট সময় একজন ভোক্তা বা ক্রেতা একটি দ্রব্যের বা সেবার বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে। এরপরে ভেরিফাই, এইটা আমরা সংক্ষেপে লিখব টিইউ দিয়ে বোঝাবে, টোটাল ইউটিলিটি, মোট উপযোগ আছে টিইউ, আর এমইউ দিয়ে মার্জিনাল, মার্জিনাল ইউটিলিটি, ইউটিএলআইটিওয়াই, মার্জিনাল ইউটিলিটি। এই দুটি প্রথমে আমরা বললাম টোটাল ইউটিলিটি কাকে বলে, এখন বলবো যে মার্জিনাল বা প্রান্তিক উপযোগ, বাংলায় যেটাকে বলে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল উপযোগ। সেটা কি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যে ভোগ এক একক বৃদ্ধির ফলে ভোক্তা যে পরিমাণ বাড়তি উপযোগ লাভ করে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধি করলে বা বৃদ্ধি করার ফলে ভোক্তা যে পরিমাণ বর্ধিত বা
বাড়তি উপযোগ পায় সেটাকে আমরা বলবো যে প্রান্তিক উপযোগ। এটাকে আরো একটু সুন্দর করে সংজ্ঞায়িত করা যায় যে কোন দ্রব্যের ভোগের পরিমাণের অতি সামান্য পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে, বা কোন দ্রব্যের ভোগের প্রতি বা সামান্য ভোগের প্রতি এককের সামান্য পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি বলে। এবং সেটা আমরা এরকম ভাবে বলতে পারি সংজ্ঞার আলোকে। এমইউ তাহলে কি বলছি যে ভোগের একক, প্রতি ভোগের একক এর পরিবর্তন ডেল্টা, এটার যে ডেল্টা বর মতন, এই চিহ্নটাকে বলে ডেল্টা, এটা ডেল্টা বর মতন। এবং টি ইউ, এটা কি বললাম, এম ইউ সমান মার্জিনাল ইউটিলিটি সমান হচ্ছে ডেল্টা টি ইউ ভাগ কিউ। তার মানে কোন একটা দ্রব্যের প্রতি এককের বা সামান্য পরিবর্তনের ফলে সেই এককের ভোগের এককের সেই ভোগের একক হচ্ছে কিউ, সেই এককের পরিবর্তন ডেল্টা দিয়ে পরিবর্তনের পরিমাণ বোঝাচ্ছে। এবং ফলে টোটাল ইউটিলিটি টি ইউ এর যে পরিবর্তন হচ্ছে এই দুইয়ের অনুপাতকে হচ্ছে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি বলে। আমরা এখন শেষ করব, সর্বশেষ যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে উপযোগের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ ইউটিলিটি, উপযোগের বৈশিষ্ট্য। এই উপযোগের কতগুলো বৈশিষ্ট্য আছে আমরা সেইগুলো দিয়ে এখন শেষ করব। পরবর্তীতে আগামী ক্লাসে আমরা এই উপযোগের বিভিন্ন বিষয় নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। তো উপযোগের কতগুলো বৈশিষ্ট্য আছে এক নাগারে আমি খুব সংক্ষেপে বলে যাব। উপযোগ একটি মানসিক ধারণা বা মনোগত ধারণা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আছে ভোগের মাধ্যমে উপযোগ প্রকাশ করা হয়। 3 নম্বর আছে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে উপযোগ বিভিন্ন রকম হয়। 4 নম্বর আছে উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। 5 আছে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে উপযোগ ভিন্ন ভিন্ন হতে পারে। 6 আছে উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। 7 আছে উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। থ্যাংক